পর্বত পাষাণ যে জানো সে বলো মোরে, কাতর অন্তরে সকলে শুধাই আমি, কোথা গেল জানো কি আমার? ভাই ভাই লক্ষণ করোরে সন্ধান। দাদা, শুনিলে তো পিতৃসখা মুখে গেছে রক্ষ সাগরের পার। শুনিয়াছ কবন্ধের মুখে যবে চিতা নলে জ্বলিল রাক্ষস দেহ, সূক্ষ্ম দেহি উঠিল পুরুষ ঋষ্য মুখ যাইতে কহিল, এই সেই ঋষ্যমুখ। সম্ভবত এই সেই রাম, এ যে অতি সুন্দর নর, বলবান যেন সিংহ সম। দাদা দাদা, এদিকে পথ চলো চলো, অন্য দিকে করি অন্বেষণ। ও কি বতব পরিচয়? কে? বনবাসী। দেখেছো কি এই পথে রামের রূপসী? শুনিলাম হরিল রাবণ, গেল সে দক্ষিণে। নাহি চিনি রামের রূপসী কেবা, কিন্তু নহে বহুদিন বিদ্যুৎ বরণী নারী রাম নাম মুখে দেখিলাম শূন্য পথে। আর জন মেঘের বরণ রথ আরোহণে ধাইছে দক্ষিণে, কাঁদিয়া জননী অলঙ্কার ফেলিল পর্বতে, যতনে রেখেছি তুলে এই সেই অলঙ্কার। দেখো দেখো প্রাণের লক্ষণ, হয় কিবা নয় সীতারে আবরণ, কে নর স্থির নহে মতি মম। প্রভু, নাহি চিনি নুপুর ব্যথিত, দেখিয়াছি সীতার চরণ বরানন দেখিনি কখন। দেহ দেহ নুপুর আমার দগ্ধ হৃদয়ে করিব স্থাপন। শুনো শুনো বনবাসী, বহু আগে আসিয়াছি হেতা রাজার নন্দন। পিতৃসত্য পালনে তপস্বী বেশে ছিল পঞ্চবটি বনে, সঙ্গে ছিল জননী আমার, ছল পাতি হরিল রাবণ, তার দুটি ভাই কাঁদিয়া ভ্রম। এতক্ষণ চিনিলাম আপনাদের নহে কবু সামান্য নর, নব দুর্বাদল শ্যাম অঙ্গে সুর অটল সংগ্রামে। আজ্ঞা করো রাম, যদি অনুমান সত্য মম, যদি মিতা ভব মোরে, আমি যাব লঙ্কাপুরী আনিতে জানকী রে। তুমি যাবে লঙ্কাপুরী? হ্যাঁ, আমি যাব লঙ্কাপুরী যুধিতে রাবণ সনে। সেটা সমুদ্র দুস্তর, জলরাশি বিস্তর, কেমনে যাবে তুমি রক্ষকুল? আমি পবন পুত্র হনুমান, ভুলিও না রাঘব, মোর সাধ্য নয় কিছু। লয়ে রাম নাম বুকে লঙ্ঘিতে সাগর, কপিকুলে রাখিব কীর্তি মম, স্বর্ণ লঙ্কা করিব ছাড় খাড় অগ্নি দহনে। কোথা কোথা রাম কমল লোচন, রহে কিনা রহে প্রাণ, কেমনে দাসিরে রয়েছ ভুলে, বুঝিয়ে জনমে দেখা না হইবে আর, আছে প্রাণ আশা পথে। সাধ্য বিশতি রামের রমণী, নিরুদ্দেশে পতি তবু পতি পদে চির আস, পরবাস পরের পীড়ন নাহি গণে, যদি রাম পদে থাকে মতি, উদ্ধারিব সতী উদ্ধারিব কমলারে অতল হইতে। প্রণাম মাতো। কে কে তুমি আগন্তুক? কহ কহ করে। রামদাস নেহার জননী, হনুমান নাম মম, লঙ্ঘিয়া পারাবার আসিয়াছি তব অন্বেষণে, যদি মাতা না হয় প্রত্যয়, হ্যারো হ্যারো এই নিদর্শন। কথা কথা মোর কমল লোচন, কহ কহ রামের মাতো মাতো অরি পুরী উচ্চভাস নাহি কহ, দীননাথ বিরহে মলিন সীতা জ্ঞান সীতা ধ্যান, রহ নিশ্চিন্তে জননী শীঘ্র আসিবেন তিনি, স্বর্ণ লঙ্কা শীঘ্র হবে ছাড় খাড়। ভোজ্যদ্রব্য আছে নাকি কিছু মাতো? বাছা অরিন্দ্রে নক্ষত্রব্য স্পর্শ নাহি করি, কাল পর্বত সরম আনিল, তাহা দিতে পারি তোরে। চলে গেল চলে গেল চলে গেল, রামদূত চলে গেল।
কথা ভাবিনু বলিব সকলে ভুলিনু আমি রামদূত গেল চলে বলি গেল আসবি অসংখ্য সেনা ফস্যি হবে শ্রীরামের বাণী কিন্তু কিন্তু হয় এই দুস্তর সাগর কেমনে তরিবে রাম নিস্তার করবা কাঁদিতে না পারিয়া আশা পূর্ণ করো মাগো বলো বলো রামে কি পাবো দেখা আবার অপূর্ব 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 এ ফল মা তো আরো নাকি আছে কিছু বলো বলো চেরিগুলো কোথা রাখে ফল আছে ফল অমৃত কাননে রক্ষা করে সতর্ক প্রহরী অমৃত কানন বলো বলো মা তো কোন দিকে সেটা অমৃত কারণে যাইতে করোনা সাদ বিবাদ বাঁধিবে কার্য নষ্ট হবে বিবাদে কিবা কার্য গোটা দুই ফল শুধু লইব কুড়াইয়া জিজ্ঞাসায় কিবা প্রয়োজন বেশ অমৃত কানন খুঁজিয়া লইব আমি চোর সম আসিব না আর আজি হতে এ অলঙ্কা হবে আমার আমার বাগান হবে অমৃত কানন তুমি বসি থাকো নিশ্চিন্তে জননী আমি তব জ্যেষ্ঠ পুত্র বীর হনুমান বাছা পুত্রহীনা পুত্র তুই মোর রণে বনে পার্বতী রাখিবে তোরে মোর বরে আরে অমর কহ বাছা কেমনে পাইব নিস্তার বহুদিন গেছে মা তো অল্প দিন আছে আর নিদর্শন দেহ মা জননী দিবল এ শ্রীরামের কাছে নিশ্চিন্তে রহ জননী শীঘ্র আসিবেন তিনি স্বর্ণ লঙ্কা শীঘ্র হবে ছারখার হ্যালো হ্যালো বাঞ্চোত আরে বাজা শোন এই সালা বাঞ্চোত অধিকারী এত কাব্য মারিয়া ডায়লগ লিখলে সারা কোনো সালা ডায়লগ মনে থাকে আবে ডায়লগ হবে না পুরো দ্বন্দ্ব ওরা বলছিস দ্বন্দ্ব ওরা যেমন 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 মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা বাবা এত জ্ঞান কিন্তু সুফলতা দিবে কথার পর কত মুখস্থ বলে তার তো কোনোদিন ভুল হয় না হারামি দাদার সুবলতে আর বেঁচে থাক সুবলতে আর হচ্ছে একটা গাছ হারানি বুঝেছে আরে আমার নামও বিধু তারপর নাটকটা কেমন জমালম বল ওর বিদুদা নাটক কোথায় জমলো তো সব ছানা কেটে গেল সে কি রে কেটে গেল কি হ্যাঁ। ও তো বাইরের নাটক হ্যাঁ ভেতরের নাটকটা করে জমে ক্ষীর আচ্ছা তুই দেখ কলের মালিক হয়ে ছোট লোকটাকে তেল দিচ্ছে হ্যাঁ আর কি বলে জানিস ওরা সুবল তিয়ার দলের লক্ষ্মী হারামি শালা লক্ষ্মী আরে ও লক্ষ্মী বলে আমাদের ধরে ধরে শনি সাজাতে চাইছে ঠিক বলেছো বিদুদা ঠিক বলেছো তুমি দেখো রামায়ণ পালা রামায়ণ পালায় লক্ষণের কিনা 6টা রামের 9টা আর এছাড়া সীতার 11খানা সিং আর এই হনুর বাচ্চা সুফলের 16খানা সিং ছি 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 বিদুদা এ লোকের কাছে মুখ দেখানো দুষ্কর হয়ে যাচ্ছে দেখ জাতে উঠতে চাইছে সুফল তিয়ার আসলে জাতে উঠতে চাইছে বউ ছেলে মেয়ের কাছে না নিজের দাম বাড়াতে চাইছে দাম তারা কবে একটু ঘি খেয়েছে তার ঠেকুর রোজ তুলছে কিচ্ছু নয় সেজে গুজে কচি কাঁচা হয়ে লম্প ঝম্প করে ভেবেছে বাজি মাছ করবে সেদিকে বয়সটা যে পশ্চিমে এলেছে দাঁত দেখবি বলা যায় দাঁত দেখে সে তো গরুর বোঝা যায় গরুর বোঝা যায় এই শোন তোদের এই সুফলতার মানুষ হলো কবে থেকে রে তবু তো পাঁচটালি বকেই চায় কি চায় মাগনায় ফুর্তি মারতে চায় বুঝলি পড়লা জন রামায়ণ পালায় অদ্বৈ শেষ রজনী এদিকে পেলার ভারেও মা ভবানী পেলার পরে মা ভবানী বিদুদা আমাদের পাওনা ঘন্টার কি হবে আমাদের পাওনা গন্ডার কি হবে রে পাওনা গন্ডার কি হবে শুনলি না পেলার ভারে মা ভবানী এসব নক্কা ছক্কা করে যে দল চলে না এবার হাড়ে হাড়ে বুঝতে হবে ওই অধিকারী নৌকোয় হু হু করে জল ঢুকছে এই করি তুবুলো বলে সেই অবস্থা তো করছি আরে সারা কতবার বলেছিলাম অধিকারীকে যেসব বেদ পুরাণের মধ্যে না গিয়ে একখানা
ভালো সামাজিক পাড়া লিখতে। যেমন 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 শোনা যেমন 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 ধরো কত আছে এই রাতের পরি, রাতের পরি কিংবা ধর এই ধর সারা অঙ্গে এই প্রেমের শিহরণ। প্রেমের শিহরণ, আরে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, আরে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে 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 শোন, শোন। এসব পালা লিখলে না জমে একেবারে কি তার পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবে, পাবলিক ব্যাপারটা গোগ্রাসে গিলবে, তা না যত অসামাজিক পালাগুলো লিখবে। ঠিক বলেছো। তুমি দেখো সেদিন আমার বউ ছেলে এসেছিল পাড়া দেখতে, হ্যাঁ মাল কিছুই বুঝলো না জানো, কিচ্ছু বুঝলো না, উল্টে ছোট পাঠ বলে কত কথা শোনালো জানো, তাই নাকি? বহুত কথা শুনিয়েছে, তাও সব মেনে নিলাম, তাও সব মেনে নিতাম যদি যদি দলে দু চারটে না কচ্ছি কচ্ছি ফুলুক্কা লুচি, আরে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি বিয়ের পরে একদম নিজেদের মধ্যে দেখো না দিদা। ঠিক আছে বলে ফেলেছে। এই পড়লাই তোকে বলি হারি শোন, এ বুকে না না বলছি এ বুকে কখনো নারী বাসা বাঁধতে পারে না রে, ঠিক। এ হচ্ছে অবারিত দা, হ্যাঁ। এই যাওয়ারও আবার এই আচ্ছা, আসা, আরো। এখানে নারীর কোনো সম্মান নেই, কোনো সম্মান নেই। সবটাই মাটি মাটি। আসলে ওরা ওরা এই পুরুষ সমাজের কাছে একটা উৎপাদনী শক্তির যন্ত্র মাত্র, ব্যাস ব্যাস ব্যাস। আরে ব্যাস, তোমাদের চোখে নারী শুধু যন্ত্র, মান সম্মান কিছুই নেই। এই দাঁড়া 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 দাঁড়া, কি যেন বললি মান তো বোঝা বোঝা বোঝা, দুদিন পরে বলবে গরু গাধারও সম্মান আছে। এই কাপড় পরাও, এই কাপড় পরাও, কাপড় পরাও, কাপড় পরাও, ওদিকে একটা লোক হাসপাতালে বন যন্ত্রণায় কাতরাচ্ছে, আর এদিকে তোমরা অধিকারীরা, আপনি হাসপাতালে গিয়েছিলেন, সুপর্ণা কেমন আছে? পাটে কি চিরদিনের মতো? এখনো কিছু বলা যাচ্ছে না, তবে দলের বাকিরা সব ওখানে আছে। রামের জায়গা নিতে চেয়েছিল। আচ্ছা বিধু, একজন মানুষ হয়ে কি আরেকজন মানুষের প্রতি তোমার কাছ থেকে এতটুকু সহানুভূতি আশা করা যায় না? আরে রাখো তোমার সহানুভূতি, দুঃখে একেবারে টন টন করছে। কি বলতে চাইছো তুমি? টন 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 মানে না টন টন। যাকে ওসব বিদ্যাসাগরে বলে আর কোনো লাভ নেই, সামনে উত্তরবঙ্গ সফর, সেটা নিয়ে কি ভাবছো বলো? উত্তরবঙ্গ সফর নিয়ে তো ভাবার কিছু নেই, তার মানে উত্তরবঙ্গ সফর বুকিং হয়েই আছে, আর ওরা রামায়ণপালাই চাইছে। আর একটা কথা জেনে রেখো, এই রামায়ণপালাটাই কিন্তু আমাদের দলের একমাত্র লক্ষ্য। ও লক্ষ্মী, তাই নাকি? তো অত যদি লক্ষ্মী সরস্বতী নিয়ে বাস, তাহলে দু চার দিনের মধ্যে আমাদের পাওনা ঘন্টা উপরস্থ করে অধিকারী, হ্যাঁ নইলে আমি অন্য রাস্তা দেখবো। এই কি বোঝাচ্ছি কেন, জানা বল না। এত বিষ, এত হিংসা তোমাদের মনে হয় সামান্য একটা মানুষের জন্য? এই সামান্য একটা মানুষের জন্য তোমারই বা দরদা তো উঠলে উঠছে কেন? কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছি, আরে বুঝাচ্ছি বুঝাচ্ছি, টপটা বউটার জন্য না। মুখ সামনে কথা বলো, একই অধিকারী। বাবু, চলে এলাম, কিন্তু এসে কি দেখলাম এসে দলের মঞ্চের লঙ্কা দহন তোমার দলের অভ্যন্তরে। আসলে জানোই তো, নাটক, নোবেল, যাত্রা এসব আমার বংশভূত লোহিত কণায় মিশ্রিত। পারি না অধিকারী, মোটেই দূরে সরে থাকতে পারি না। কিন্তু তুমি এত রং করছো কেন, আমাকে বসতে বললে না? আমারই ভুল হয়েছে, আমি খুব দুঃখিত। না 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 না, আজকে আমার একটা তাড়া আছে, তাছাড়া একটা গুরুত্বপূর্ণ কাজও আছে। তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে অধিকারী। আসলে আসলে আপনার উপকারটা যে মানে কিভাবে তার মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারছি না। বেড়ে বলেছো মাথা মাথা। অধিকারী, ছোট ছোট চারা মাছের মাথা বেশ ভালো জিনিস, চিবিয়ে চিবিয়ে খেলে চোখের জ্যোতিটা বেশ বাড়ে। মানুষের মাথা চিবিয়ে খেলে মন্ত্রী হওয়া যায়। তাই তো বলছি অধিকারী, তোমার চোখের জ্যোতিটা একটু বদলাও। দল থেকে ওই হাড় হাবাতে হনুমানটাকে তাড়িয়ে দলে বেশ দবকা মেনিয়ে এসো। চারটে বুক খোলা নাচ লাগাও, দেখবে 5 পাবলিক ভ্যান ভ্যান করে তোমার লক্ষ্মীর ঝাঁপি ভরিয়ে দিয়েছে। আর আমিও সেই সুযোগে ছোট ছোট মামুনদের সাথে গল্প করে আমি দেখছি এই মাসের মধ্যে কিভাবে আপনার পাওনাটা শোধ করা যায়। কথাটা ভালো লাগলো না বোধহয়। বুঝেছি, তোমার ওই সাপে ছুঁচো গেলার দশা হচ্ছে। ওই বুড়ো হনুমানকে লক্ষ্মীর ঝাঁপি ভেবে না পাচ্ছ গিলতে, না পাচ্ছ ওগরাতে। যাক,
সেটা কোনো কাজের কথা নয় অধিকারী। আসল কথা হচ্ছে পরিচয়। দীর্ঘদিন ধরে আছি বলে তোমার উপর একটা মায়া পড়ে গেছে অধিকারী। তাই অবসর সময় পেলে পরম হিতৈষ্ণ দাদার অন্তররহিত নির্দেশগুলো একটু মনে চলার চেষ্টা করো। আমি চলি অধিকারী, পরে আবার দেখা হবে। আসল কথাটাই বলতে ভুলে গেছি। না 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 না, এটা সময় মতো করে সই করে রেখো। এটা জানোই তো অধিকারী, ধার আর রান এই দুই নিয়ে আমার ছোট্ট সংসার। আজ 5 মাস হলো টাকা ধার নিয়েছো, আর আমিও চাতক পাখির মতন হাঁ করে অপেক্ষা করে আছি। তাই তাই সুদে আসলে ভেজা কাঁটা যেহেতু কেবলই ভারী হচ্ছে, তোমার আমার অন্তরের সম্পর্কটাকে আরো গাঢ় করতে এই চুক্তিপত্র। 15 দিনের মধ্যে এতগুলো টাকা? হ্যাঁ, অসম্ভব। সামনে পুজো, 2 মাস বাদে উত্তরবঙ্গ সফর, আমি মারা পড়ে যাবো, আহাহা। আমি পথের ভিখিরি হয়ে আচ্ছা, যাবো। আমি কোথায় যাই বলো তো অধিকারী? এই মহাপুরুষরা কি বলে গেছে জানো? জানো কি বলে গেছে? বাঁশ কেন ঝাড়ে, এসো আমার এসো আমার ধারে, তোমায় কোথায় যেন দেখেছি বারে বারে। তাছাড়া ওই বুড়ো হনুমানকে দিয়ে তুমি কত টাকা ওঠাবে অধিকারী? অথচ রামায়ণ পালা দেখে কিন্তু আমি টাকাটা ধার দিয়েছিলেন, এখন যদি এভাবে অধিকারী, দান খয়রাত করার মতন কালো টাকা যাদের আছে, তারা কানা বেগুন বাজারে কাটাতে সিদ্ধ। কিন্তু অনিমেষ বাগচি মুনাফা বোঝে, মুনাফা। তাই আগামী 15 দিনের মধ্যে সমস্ত টাকা শোধ করতে হবে তোমাকে। 15 দিনের মধ্যে এতগুলো টাকা? আমাকে দয়া করুন, আমাকে 2-4 মাস সময় দিন, আমি কথা দিচ্ছি আপনার সমস্ত টাকা একটু একটু করে শোধ করে দেবো। করো অধিকারী, কি করো? কোমল শিশুর মতন হৃদয় আমার, এমন নধর কান্তি দেহ, ভূমিতে অবহেলিত হলে হৃদয় যে আমার চূর্ণ বিচূর্ণ যায় অধিকারী। বেশ 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 বেশ, কথা দিলাম, যত ইচ্ছে সময় তুমি নাও, সবই ঠাকুরের ইচ্ছা। তুমি আমার বাল্য বন্ধু অধিকারী, তোমার কথা আমি রাখবো না? তাও কি হয়? আমি তাহলে চলি, পরে আবার দেখা হবে। কিন্তু শর্ত একটাই অধিকারী, ওই বুড়ো হনুমানকে তোমায় তাড়াতেই হবে। একটা কথা মাথায় রেখো অধিকারী, বাজারি যুগে মাগনায় ট্রেন বিরতে গেলে লোকে ঢ্যামনা কেষ্ট বলবে। ঢ্যামনা কেষ্ট। আমি 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 চলি, পরে আবার দেখা হবে। আমার নামটা নিশ্চয়ই মনে আছে। আমার নাম অনিমেষ বাগচি। কথার খেলাপ হলে সুদের টাকা আমি চক্রবৃদ্ধি সুদে আদায় করে ছাড়বো অধিকারী, আদায় করে ছাড়বো। হনুমানের সাথে বেঁধিলে, বানরের গলায় মুক্তোর মালা হলি তুই। ঝাঁটামারি এমন হনুমানের মুখে আসে হ্যাঁ? আমি কে আমি? গণেশ। অতি উত্তম। তা এই ক্ষেপণাস্ত্রখানা তখন যার লাগে ছুটতাছিলেন, এই মানুষটি কই? কই? এই যে আসলে মধ্যে গান মেরে রেখে দিয়েছি। ধ্যাৎ! কোথায় তো আমি জন্ম কেমন করি? আমার ঘরে সব বলি যাচ্ছে। আচ্ছা, একখানা পাবে গো একটা লোকে মানুষটা। অতি উত্তম। কি বলছেন? না না, বলছি এই সুফল দা পাখান ভাঙছে বুঝি? হ্যাঁ, তাইলে আর বলছি কি, তিনিও তো তোমাদের মতো সীতা উদ্ধারের নাম জপ মারতে গিয়ে কাল রাতে মুখ পুড়িয়ে পা ভাঙে বাড়িয়েছে। আর সকাল থেকে বলে উদাম। অতি উত্তম। হ্যাঁ না মা, বলছি এতক্ষণে বোধগম্য হইল যে বউটানের মেজাজ খান সপ্তমে সায়ে খাড়াইয়া আছে কেন? আসলে কি জানেন বউটা, ওই সুফলদার না এখনো তাল জ্ঞান নেই। ওই আপনারও ভোগাইতেছে, আমিও ভোগতাছি, কাশির সার এক কান। সতীদিনই তো নইলে বেঁচেছি। আচ্ছা, রাজনীতি করতে করতে সংসারটা একবারে শ্মশানে পাঠিয়ে ছেড়েছেন আপনার আর কি। আচ্ছা, পুলিশের লাঠি গুলি খেয়েও আক্কেল হচ্ছে না আপনাদের? অতি উত্তম। তাই কি হয় বউটা, তাই কি হয়? তবে এইটা আপনি ঠিক কথা বলছেন। দেখেন না, রামচন্দ্র তার গর্ভবতী বউটারে বনে পাঠায় থাকলো। হ্যাঁ, কত পরীক্ষা দিতে হলো সীতামারে।
আর সেই মানুষটা যখন তারই ভক্ত হয়ে বসে রয়েছে তখন তারে বোঝাতে পারছেন না আপনি। রাজনীতি ওটা অতি উত্তম পলিটিক্স। আসলে আসলে রামের রাজে জানতো এই দেশটা হচ্ছে হনুমানদের, তাই এইটা লুট করতে হলে ওই হনুমানদের মাথাতেই কাঁঠাল ভাঙতে হইব। আসলে চামচা না বানাইলে সিংহাসনে তো বসন যাইবে না। এই যাকে আজ আমি চলিব। আসেন। এই কাগজটা আপনি আপনি সুফলদারে দিয়া দেবেন, হ্যাঁ, বলবেন যে আমি আসছিলাম। ও তোমাদের মধ্যে মিটিং মিছিল আছে? আসলে কি জানেন বৌঠান, লড়াই যে এখনো চলছে, এখনো শেষ হয়নি। সেই যুগে রাম রাবণের ধুমধুমার লড়াই এসছে, আজকের লড়াইটা অনেক অনেক বেশি জটিল হয়ে গেছে। বৌঠান, গরিবরা ভালো মন্দ বোঝে না, শত্রু মিত্র চেনে না। কিছু লোক নেতাদের ভাষণে লম্পতম্ব করে মরতাছে, আর কিছু লোক বলি হয়েছে রামেদের মতো লোকেদের ষড়যন্ত্রে। এই জন্য সুফলদার মতো মানুষের কাছে আমি বারবার ছুটতে আসি। সুফলদাকে আমাদের ভীষণ দরকার বৌঠান। একমাত্র সুফলদাই পারে আমাদের মতো হনুমানদের দুঃখের কথা, ঝাঁটার কথা সব কিছু ঝাঁটা বড় ভালো জিনিস, একবারে দিতে। আসেন। ও আসেন। হ্যাঁ, এই বৌঠান বলছি না, অতি উত্তম। কি বটে, মানুষটা একদিন পর পা ভেঙে বাড়ি এসে এখন তার মনে মিটিং মিছিলে গিয়ে দেশ সেবা করতি। নিয়াগন আর মানুষটা হয়েছে তেমনি। কতবার বনিছি যে হনুমান সেজি নম্প মেরে কত পয়সা পা, তাকে খালি বিলি মারতে তো সংসারে দুটি পয়সা সুশীল হতে পারে। কে শুনতে চায় মোর কথা? আমার মা তোর একখান চাকা দুইখান গাড়ি, আমার মা তোর একখান চাকা দুইখান গাড়ি, তারই মধ্যে বানাই তো 3 মহলা বাড়ি। আমার মা তোর 2খান চাকা 1খান গাড়ি, আমার মা তোর 2খান চাকা 1খান। আচ্ছা মাছ খাইয়ে হজমি ফেললি তা তো দাম থাকবে না গো বউ। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে অভিনয় গো, অভিনয়। মরে যাই কোথায় দূরাই, কোথা হতে আসি। গান গাইছিল, শুনতে পাচ্ছিলাম। আমি বলছিলাম কি, হনুমান সেজি দেশের মানুষের যখন অতই খুশি করার ইচ্ছা, তাকে যাও তাদের কাছে গিয়ে বসে থাকি। বলছো? হ্যাঁ, তাই তোমার সেবা করবে, মুখের সামনে থাকি ভাত বেড়ে দেবে। আমরা তো হলাম গিয়ে পশু। মজা করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা যারা তোমার এমভাবে বারবার বাজে বাজে কথা বলে তাদের কথা শোনার দরকার কি আছে দরকার? শোনো শোনো, এটা হচ্ছে অভিনয় গো, অভিনয়। যারা আমার পাঠ দেখার জন্য হাঁ করে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা মশার কামড় খায়, তাদের কি ঠকান যায় গো ময়না? সেটা তো অধম্য হবে। কি আমার ধর্মের কন্যা হলেন? যারা মুখে অম্মে কি দেশে দেশে নাচ গান করে ঘুরে বেড়ায়, আচ্ছা তাদের কি ধর্মের ঠিক থাকে নাকি চরিত্রের ঠিক থাকে? কেন মুখে রং মাংলে পরে বলছি হনুমান সাজা দেয়। হনুমান সাজতে গেলে শুনে দাও, হনুমান সাজতে গেলে ভেতরে হনুমান বাস করতে হয়। বর্ণ সঙ্গে বর্ণ যোজন করে গেলে শব্দ তৈরি হয় না, বুঝতে পেরে তো? হনুমান তৈরি হয় না, ভেতরে ও বাপ, এখন বউ দুটো হয়ে গেছে, এইটা ছুরি মারতে ওটা ছুরি মারতে। বাপরে বাপরে বাপ, কি ছুরি মেরি গেল দেখি। কি ছুরি মারলো? হনুমানায়ন। গণেশ আসছিল। ও ময়না গণেশ আসছিল নাকি গো ময়না? কিছু বলে না। এ গণেশ হয়েছে একখানা আদব ছেলে, যখনই আসবে কেমন বুকের মধ্যে জ্বালা ধরে দিয়ে চলে যাবে, বলবে নাকি হনুমানদের বড় ব্যাপদ। এই দেখো আমি সেই এইটুকুন বয়স থেকে হনুমান সাজছি, আমার তো কোনো ব্যাপদ হয়নি। হ্যাঁ, দলের সবাই আমার কত মান্যি করে, নেপু বিদু বাগদি সবাই আমার কত ভালোবাসে। আর বাসবে না কেন? আমি তো হচ্ছি পবন পুত্র হনুমান।
আমি পবন পুত্র হনুমান, মোর সাধ্য নয় কিছু, কপিকুলে রাখিব কীর্তি মম, স্বর্ণ লঙ্কা করিব ছাড় খার, স্বর্ণ লঙ্কা করিব ছাড় খার, অগ্নি দহনে। কি হচ্ছে কি? একখানা পাবে কি আকেল হয়নি তোমার, আর একখানা পাও কি ভাঙতে চাও তুমি? আমার তো কেন মরণ হয় না কে জানে? বালাই সার, তুমি মরলে আমি বেদবা হয়ে যাবো। না, আমি কি করে বেদবা হবো? ও মায়না, বুকের মধ্যে কত জ্বালা গো, একটু বুকটা হাত দেখি জুড়াই দাও না, জুড়াই দাও বুকটা। আমার এখন মেলা কাজ করিয়েছে, জুড়ো এলাম না। আরে বাবা, কাজ তো সারা যেমন করতো। শোনো না, একটু স্বামীর সঙ্গে গল্প করতে মন চায় না তোমার? বসো দেখিনি, বসো। আচ্ছা, তুমি বিয়ের রাতে আমার একটা গান গেয়ে শোনাইছিলে, মনে আছে? না, এখন ভুলে গেছি। ওই দেখো, ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমারে মনে করে দিচ্ছি। গানটা হচ্ছে তুমি দে আমার, আমি দে তোমার। তুমি যে আমার নয়, আমি যে তোমার। এই তো মনে আছে, মিছি কথা বলছিলে, ধরি ফেলেছি। করো, বড় শুনতে দেখাচ্ছ, করো দেখিনি। আমি একটু ভুল বলি, কি? আমি যে তোমার নয়, তুমি যে আমার। এই তো, তার মানে সবটাই মনে আছে। কর কর। ওরকম করলে চলে যাবো কিন্তু বলে আচ্ছা ঠিক আছে, কর। দিচ্ছি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আমার করি না, একটু ভালোবাসা লাগি করতে পারতো না? ঠিক আছে, কাজ। করো। আরো 10 ছেলের মা হও। ন্যাগন। আচ্ছা 5খানা কর। কাশি। কর। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বলছি একটুখানি চিনি মিশায় করো, মিষ্টি করি। করো। তুমি যে আমার, ও গো তুমি। আমি তাহলে ঠিক আছে, আর বলবো না। শুধু হাতে রেখে উত্তম সুচিত্রার মতো করো। করবো কর। কাশি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কানে কি গলা, কি কথা, কি সুর। বুড়ো বয়সে সন্ধ্যে লিখা জ্বলি যায়। সবে কানে বলতি নেগেছিলে, তার মধ্যে মেয়াগন। ছি। এখন বসে ভাবা দেখি গেল বাকি কেন? ভাঙা হনুমানের তো দল জায়গা হবে না, এবারে তো ওরা তোমার তেরায় ছাড়বে। তারাই ছাড়বে, এমন কথা বলো না, তারাই ছাড়বে। আচ্ছা, আমার মতন আর কজন হনুমান সাজতে পারে? কজন মানুষ আছে? তবে তাছাড়া 2 মাস পরে উত্তরবঙ্গ সফর, আমারে কাটান দিলি পালা চলবে কেমন করে, বুঝতে পারে তো? হ্যাঁ, তবে একটা কথা ঠিক বলে তো, গাঁই গুইজা করছিল, সে হচ্ছে দলের মহাজন অনিমেষ বাগদি। কিন্তু ভুবনদাদা সাহেব বলে দিয়েছে, দলের সব টাকা শোধ করে দিই, আমাদের সব দুঃখ ঘুচাই দেবেন তিনি। সব দুঃখ ঘুচাই দেবেন? হ্যাঁ, ওরা তোমার একবারে সোনা দিয়ে মুড়ি দেবে। এইটা ঠিক কথা বলে তো, সোনা দিয়ে মুড়ি দেবে। বুড়ো বয়সে সোহাগ দেখলি গজ জ্বলি যায়। আচ্ছা, তোমার যখন অত মাথা গরম, তো দাও না, নদীতে যাও, নদী থেকে চান করে এসো, পেট ঠান্ডা হবে। পেট বড় ভালো জিনিস, পেট ঠান্ডা হলে মাথা ঠান্ডা হয়। ঠিক আছে। কিছু বলছি, এই যে কি এটা? এইটাই তো বলছি না, কিছু বলতে দিচ্ছ কয় সময়, অনেক কথার মধ্যে মেয়াগন করে যাচ্ছ। আচ্ছা শোনো, আমি মেয়ের জন্য কত কি এনেছি, চুড়িদার এনেছি, তোমার জন্য এনেছি, একটু মেয়েটাই দেখে যাও দেখিনি। হ্যাঁ, কি আমার মেয়ের সঙ্গে আলেন, সে এখন আসবেনি। ওই দেখো বাপ তাই ডাকছে, সে এখন আসবেনি বললি শুনবো কেন? শোনো না, তাহলে একটুখানি গিয়ে বলো বাপ ডাকছে। দাও না, আমার কথা কেন? বললাম তো সে এখন আসবেনি। আরে বাপ আসবেনি, ফেরা এসতো, শুনছি নাকি মেয়ে মাসির বাড়ি গেছে। তোমার ভগ্নি তো কেন আস্তে কথা বলতে যাবো? নিজের বাড়িতে আমি আস্তে কথা বলবো কোন দুঃখে? আমি চিৎকার করবো, কিছু করতে পারবে? মুশকিল। আর ও বুঝতে পেরেছি, সেদিন রাগে দুটো কথা কি বলেছি, তাতে মেয়ের আমার মান ভাঙেনি, বুঝি? ঠিক আছে, আমার দোষ তো, আমি নিজে যাচ্ছি মেয়ের মান ভাঙাতি। হ্যাঁ, আরে বাবা, তোমার ভগ্নির কাছে, সেইখানে মেয়েরে গিয়ে বলবো, ও মা দেলাম রে, মা দেলাম,
যে ছেলেরে বিয়ে করতে মন চাইতে তোর বাপ যাবে খন তার বাড়িতে। খবরদার বলছি তুমি ওখানে যাবা না। কি হয়েছে গো ময়না? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কেন বুঝতে চাও না? ছেলে মেয়েরা তোমার ঘেন্না করে। ঘেন্না করে? ঘেন্না করে? করতে পারে, করতে পারে, করতে পারে। আমি যে হনুমান ন্যাজ না গিয়ে মন্ত্রে দাপাদাপি করি, ছেলেমেয়েরা আমার অভিমান করতে পারে। কিন্তু ও মায়না, আমি তুমি এটা যে বড়, ছেলেমেয়েরা অভিমান করলে আমাদের কি উচিত ওর উপরে রাগ করে থাকা? হ্যাঁ, উচিত 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 নয়। আমি যাই নিজের হাতে মেয়ের আমি চুড়িদার খান দিয়ে আসি। আরে আসবে আসবে, আমি নিজে পয়সা পেয়েছিলাম, তাই দিয়ে তোর জন্য, মায়ের জন্য, আমার মেয়ে আদুরির জন্য, সকলের জন্য নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ও বাবা, পছন্দ? হ্যাঁ, পছন্দ হয়েছে। যাওয়ার এই যাওয়ার। হ্যাঁ বাবা বলে কি না এই জামা নাকি আমার। আচ্ছা আচ্ছা বাবা, তুমি এমন করে বলছো যেন ওই যাত্রায় ওই কি সাজারটা এই সং সেজে তুমি হাজার হাজার টাকা ইনকাম করো। আর আমি যদি বলি বাবা আমার না এই জামাটা পছন্দ হয়, তাহলে তুমি আমাকে একটা জামা কিনে দেবে। আচ্ছা মা, কি ভুল বললাম বলতো? কি ভুল বললাম? এই পুরো সংসারে জোয়ালটা আমায় টানতে হয়, আমায়। কারখানায় 10-12 ঘন্টা কাজ করবার পর তবে তোমাদের আমি অন্ন তুলে দিতে পারি। আর ও কি ভেবেছে ও? যে একরত্তির জামা নিয়ে আমার মনে করবে, আমার তো এই শুনো, তোমার এই জামা সালা ভিখারিতেও পারে না। থামবি, চুপ কর। তুই আমার এর মধ্যে আসতে গেলি কেন? যা তো ঘরের মধ্যে। তুমি কেন সত্যি কথাটা বলছো? যে কে আসতে চেয়েছে তোমাদের মধ্যে? এই লোকটার মতো রং মেখে সংসদে ঢং করাটা আমার সবার নয় মা। শুধু একটা কথা এখানে বলতে এসেছি, যেটা একটা ভদ্রলোকের পাড়া। বাড়িতে আসা মাত্র বাড়িটাকে একবার যাত্রা পার্টি রাখা করে দিয়েছে। আরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সামনে মুখ দেখাতে পারি না, শুধুমাত্র এই লোকটার জন্য। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, তবু ঠিক বলেছিস, ঠিক বলেছে ময়না, ঠিক বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে। ও যখন অত মান অপমান, অত চলি যা। কে থাকতে চায় তোমার বাড়িতে? কে থাকতে চায়? কেন এই বাড়িতে থাকি জানো? শুধুমাত্র এই মানুষটার মুখের দিকে তাকি বাপ, নিজেকে বাপ বলো, বাপ হয়েছে তো আমার বাপ বলতে ঘেন্না করে। মা, এই হনুমানটার জন্য তুমি আমার থাপ্পড় মারলে, চর মারলে। কেন কেন? যেদিন দিদি তোমাদের সমস্ত পরিচয় ত্যাগ করে চলে গিয়েছিল তখন তো তাকে কিচ্ছু বলতে পারোনি। আর যে তোমাদের কথা ভাবে আগে তুমি চর মারলে, যে তোমাদের মুখে অন্ন তুলে দেয় আগে তুমি চর মারলে। বাহ, তোমরা সব সালা এক, তোমরা সব সালা এক। আমি তোমাদের ঘেন্না করি, আমি তোমাদের ঘেন্না করি, শুনেছ? আমি তোমাদের ঘেন্না করি। তবু মেয়ে কোথায় গেছে? তোর দিদি কোথায় গেছে? তবু কি বললি? আরো তবু শুনি না আমার মেয়ে কোথায়? তবু কি বলি গেল? আমার মেয়ে আদরি কোথায় গেছে? তুমি তো বললে আমার মেয়ে তোমার মাসির বাড়ি গেছে। চুপ করে গেছে কেন? চুপ করে আছে কেন? চুপ করে আছে কেন? মেয়ে কোথায় আছে? তার নিজের ঘরে। নিজের ঘর মানে আমি পাইলাম নি। বেঁধে বেরোলি সে গাড়ি তারা চলি যায়। বিয়ে করে চলে মেয়ে আমার বিয়ে করে চলে গেছে। মেয়ে আমার বিয়ে করে চলে গেছে। আর তোমরা আমার
চিঠি লিখেছে? কি হয়েছে? হ্যাঁ, ঘরের মধ্যে থেকে এখানে এসে শুতে গেলে কেন? কি বিমৃতি সামনে আমার তো কেন মরণ হয় না কে জানে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? টানছিল, হ্যাঁ, টানছিল কি নামছিল? আমার ন্যাজ। নাগন সত্যি বলছি মানা, সত্যি বলছি, বিশ্বাস করো, কারা যেন আমার ন্যাসটাকে ধরে টানাটানি করছিল, আমার মুখটাকে ধরি এমন কই নবরবি করছিল। আমি স্পষ্ট দেখলাম, আমি স্পষ্ট দেখাচ্ছি, আমি ভীমরতি আছে, ভীমরতি। হ্যাঁ, হনুমান সাথে সাথে নিজের মাথাটা তো খেপেছে, শুধু লোককে একবারে খেপিয়ে তুলেছো। আমার যে কেন মরণ হয় না কে জানে? সত্যি বলছি মানা, আমি সত্যি বলছি, আমি দেখলাম কালো যেন মানুষগুলো আমারে ঘি ধরলো। আমি চিৎকার করলাম, আমারে বাঁচাও, আমারে। সাত সকালে দিয়ে চিৎকার করে নখ ধরে করতে হবে না। এখন ওটা দেখি, ওইখানে কি বসে দেখি। হ্যাঁ, আমি চামড়ি নিয়ে আসি, আমার খেয়ে উদ্ধার করো। হাতে একটু সাবধানে থাকে গো বৌঠান। আরে গণেশ দাদা, হ্যাঁ, আসলে থানা থেকে আসতেছি যে গো বৌঠান, হনুমানদের জব্দ করার লগে নতুন নাটক শুরু হয়েছে। এই আমাদের দলের কিছু হনুমান রাম নামে জয়ধ্বনি তুলছিল না দেখা তাদের মিথ্যে মামলায় ভাষায় দিয়েছে গো বৌঠান। একটু জল হবে বৌঠান, চেষ্টায় বুকটা বড় ফাটতেছে। শুধু জলে কি আর হবে গো দাদা? দেখি তো মনে হয় যে কাল থেকে একবারে সারাদিন পেটে কিছু পড়েনি। বৌঠান, পেটে না পড়ুক, এই দিন বদলে দিনে এই পিঠে ভালো মন্দ পড়তাছে, তাই তো কামটা চতুর্গুণ বাড়লো গো বৌঠান। যাকে কিন্তু সুফল দেরাম সুম মারা বোঝা আছে কেন? সেদিন দেখা হয় নাই, তাই আজ ঘুরে যাইলাম। ভীমরতি আছে, ভীমরতি। হ্যাঁ, মাথা থেকে এখনো হনুমানের ভূত নামেনি। সকাল থেকে কি একটা স্বপ্ন দেখেছে, তাই থেকে ভুল ভক্তি লেগেছে। আপনি একটু দাঁড়ান গো দাদা, আমি একটু সামান। কোথাও যদি হবে না তোমার তা আনতে যাচ্ছে, তা দেখতে। এই নাও গণেশ, এই নাও তোমার হনুমান আয়ন, নিবিড়ি হয় এখান থেকে। আর কখনো এই তুলো হবে না, তুমি কখনো হবে না। ঠিকই বলছি। আপনি কিছু মনে করবেন না গো গণেশ দাদা, আপনি কিছু মনে করবেন না। ওর মাথাটা একটু খেপেছে, সেই জন্য এমন বলছে। না বৌঠান, মনে করবো কেন? শুধু দুঃখ হয় এই সুফল দ্বারা আজও বুঝলো না যে বাল্মীকির রামায়ণ তাদের মিথ্যা ঠকবাজি করে যাইতেছে। কষ্ট হয় যে সুফলদার মতো শিল্পীদের আজও সাহস হইল না যে রামেদের ভণ্ডামির বিরুদ্ধে রুক্ষা দাঁড়াইবা। অভিমান হয় বৌঠান, বড় অভিমান হয়। এমন একজনের পাইলাম না যে রামেদের উলঙ্গ চেহারাটার দিকে আঙুল তুলে বলবে, ওরে রাজা, ও তোর কাপড় কোথায়? জল নিয়ে আসি। না বৌঠান, আমি আজ চলি বৌঠান। তবে যাওয়ার আগে সুফলদা, তোমাকে একখান কথা বইলা যাই। যুদ্ধে নাইমা হা হুতাশ পরাজিতরা করে। হ্যাঁ গো, পরাজিতরা করে। এত দূর যখন আইয়া পড়ছো, তখন যা করতেছো মন দিয়া করো। হ্যাঁ, মন দিয়া করো। আর এই হনুমানায়নটার আমি তোমার কাছে রাখা গেলাম। ইচ্ছে হইলে পড়ো, না হলে ছিঁড়া। চলি গো বউ, চলে যাও। সবাই আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমরা সবাই আমার চোখের সামনে থেকে চলে যাও। তখনই আসবে আমার বুকের ভেতরে আগুন জ্বালাই যাবে। কেন চুপ করে থাকবো বলতে পারো? কিসের জন্য চুপ করে থাকবো বলতে পারো না? কিসের জন্য? কি অপরাধ করেছে ওরা আমার? কি অপরাধ করেছে যে ওদের বিরুদ্ধে আমার কথা বলতে হবে? আমি তো রাজনীতি করি না, আমি তো শিল্পী। কিসের জন্য আমি চুপ করে থাকতে পারবো? কি অপরাধ করেছি বলতে পারো? কেন, কিসের জন্য ওদের বিরুদ্ধে আমি চুপ করে থাকতে পারবো বলতে পারো ময়না? বলতে পারো? আমার চুপ করে থাকতে হবে, আমার চুপ করে থাকতে হবে। কেন, কিসের জন্য আমার চুপ করে থাকতে হবে? কিসের জন্য? মেরে ফেলেছে ওরা, মেরে ফেলেছে গণেশ দাকে, ওরা মেরে ফেলেছে। এখান থেকে বেরিয়ে জল খাওয়ার জন্য গণেশ দা দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় কারো যেন কালো কাপড় চাপা দিয়ে গণেশ দাকে চেপে ধরলো, আর তাদের মধ্যে থেকে একজনের গণেশ দার পেটে ছুরি চালিয়ে দিল। আর গণেশ দা চিৎকার করছিল। আমি কিছু করতে পারলাম না, ওরা হাসছিল। আমি কিছু করতে পারলাম না।
7 দিন হয়ে গেল মানুষের এরকম ঘুমেরই পড়ি আছে, না খাওয়াই মতি না কাজে মতি। দিন 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 যেন কেমন সুখে সুখে যাচ্ছে মানুষটা। আর কারি বা বলি বলেন? আচ্ছা তপুরে একবার বলি দেখি। বলছি কি তপু, তপু, হ্যাঁ একবার শুনি যা তো। বলছিলাম কি একবার শুনি যা তো। হ্যাঁ বলছি তোর বাবার শরীরটা তো খারাপ, তাই বলছিলাম কি একবার ডাক্তারে খবর দিলি হয় না? আচ্ছা মা, ডাক্তার এসে কি করলো বলো তো? ডাক্তারবাবু তো বললো যে ওই ওষুধপত্রগুলো ঠিকঠাক করে খেতে হবে আর সময় মতো বিশ্রাম নিতে হবে। যাকে বলে যে সেই ঠিকঠাক সময় মতো ওষুধপত্রগুলো খেলে তো নাকি? দেখো ওই সাত সকালে কোন ঝিলের পাড়ে গিয়ে বসে আছে। মা ধরো না দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে বুঝলে। মা আমার একটু আজকে দক্ষিণের দিকে যাবো, যেতে যেতে একটু দেরি হবে, আসতে একটু দেরি হবে বুঝলে। তুমি অত চিন্তা করো না, একটু সময় দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। অত ভাবলে চলে, আর আমি তো আছি তোমাদের পাশে নাকি। হ্যাঁ মা আমি চললাম বুঝলে। ও আচ্ছা দেখি পাটা দাও তাড়াতাড়ি। সাবধানে যাবি বাবা, সাবধানে যাবি। আচ্ছা মা, তুমি এরকম মুখ করে থাকলে আমি কি করে যাই বলো তো? আচ্ছা আমি তো তোমাদের পাশে আছি নাকি? আমার উপর কি ভরসা নেই তোমার? হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আমার ফিরতে একটু দেরি হবে, তুমি চিন্তা করবে না, ঠিকঠাক সময় খেয়ে নেবে। সাবধানে যাস। ট্রেনের উপরই তো ভরসা করে আসি রে তো, কিন্তু কিন্তু মানুষটা বড় অবুঝ, কারো কথা শুনতে চায় না মোটে। শুধু মুখিতে এক কথা নিয়ে গেছে, মেয়ে আমার চলে গেল আর আমারে জানতে পর্যন্ত দিলে না। কিন্তু মেয়েটাই বা কি করতো? গোবিন্দ দাসের মেয়েরা করতে পারলে মেয়ে তো আমার ফলিটার কবি করেছিল। ওদিকে বাবা ভালোবেসে বলে, ঠিক বলতেন ভালোবেসে বলে। হ্যাঁ আমারে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু কিন্তু সত্যি সত্যি কথা বলেন, বুড়ো বললে কার মেজাজ ঠিক থাকে? আমি কি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ আমি পাঠ বলতে পারি, আমি হচ্ছি রাম ভক্ত হনুমান, রামের আশীর্বাদের হাত আমার মাথার উপরে এমনি করে আছে। একদিন পাঠ বলতে গিয়ে বেখেলে পড়ে বাড়ি ভেঙেছি, তাই জন্য আমার কত কি বলতে। আমি তো পবন পুত্র হনুমান বলেন। হ্যাঁ আমি পবন পুত্র হনুমান, মোর সাধ্য নয় কিছু, কপিকুলে রাখিব কীর্তি মম, স্বর্ণ লঙ্কা করিব ছাড় খা। কি হলো? বসো। সত্যি বোধহয় বুড়ো হয়ে গেছি। যাক ওসব ছাড়ান দেন। আপনি শুধু বলেন যে আপনি বলেছিলেন আমাদের সব দুঃখ কষ্ট ঘুচাই দেবেন, ওই বাগদি বাবুরের সব টাকা ফেরত দিয়ে বাগদি বাবুরের টাকা শোধ দিতে পেরেছেন। বলেন না। শেষ হবে এখন, আগে তো পাটা তো ঠিক হোক। না ভাই কিছু নাই গো ভুবন দাদা, ভাই কিছু নাই। এই মনের মধ্যে কত কি জমি আছে জানো গো ভুবন দাদা। মাঝে মাঝে আমি যেন কেমন স্বপ্ন দেখি, কারোর যেন আমারে এমভাবে ঘিরে ধরছে, কালো কালো মানুষগুলো। আমি চিৎকার করছি, আমি যেন আত্মমারে দলে জায়গা পাবো না, আমি জোর করছি। এই দেখেন কি সব বলতে গেছি। ও ভুবন দাদা বাধা, আপনি শুধু বলেন যে আপনি টাকা জোগাড় করতে পেরেছেন। হ্যাঁ চুপ করে আছেন কেন? বলেন না টাকা জোগাড় করতে পেরেছেন, ওই বাগদি বাবুরে আপনি টাকা শোধ দিতে পেরেছেন। না সুফল না, এতগুলো টাকা ক্যাশ সঙ্গে জোগাড় করা সম্ভব? তাছাড়া তোমাকে কতবার বলেছি সুফল, দিনকাল বদলে গেছে। ওই বাজার মুনাফা প্যাকেজিং এসব বাদ দিয়ে ওই অভিনয় নিয়ে বাজারে টিকে থাকা যায় না সুফল। আমি বলছি নিজেকে বদলে ফেলো সুফল। বদলাবো? আপনি আমারে বদলাতে বলছেন ভুবন দাদা, আপনি আমারে বদলাতে বলছেন। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পদে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাত রাশি রাশি, আশার নেশায় করি যেমন দাপন। ভুবন দাদা বদলাতেই যদি পারতাম, তাহলে তো ছেলে মেয়ে বউ কেউ আমার পর করি যেত না গো ভুবন দাদা। অভিনয় করি না পারলাম সংসারটারে আপন করতে, আর না পারলাম নিজের সংসারের প্রয়োজন করতে। এখন আমি কি করি বদলাবো ভুবন দাদা? বদলাতে হবে সুফল, বদলাতে হবে। কেন তুমি বুঝতে পারছো না যে মানুষ দিয়ে মানুষ খাওয়ার ব্যবসাটা ওরা রমরমিয়ে চালাচ্ছে?
তাছাড়া ক্ষুদ্র স্বার্থ সুফল, ক্ষুদ্র স্বার্থের জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে। সুফল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার যেতে হবে। সুফল, আমি আসি। না 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 সুফল, বলেন না গো ভুবন দাদা, জীবনে আমি দুঃখ কম পাইনি গো ভুবন দাদা, কিন্তু কিন্তু আমার এই বুকের মধ্যে একটা পাখি আছে, পাখি যে সর্বক্ষণ আমার সান্ত্বনা দি বলে, সুফল সুফল, তোর আপন জনরা তোরে তেল না তো কি হয়েছে, আমরা তো তোর পাশে আছি, তোর কি এক দুজনের আঘাতে ভেঙে পড়লি করে তলে। বন্ধুরা আমি আপনার কষ্টে পড়ে আছি বন্ধুরা, আপনি যদি আমার এইভাবে ভুল করছো সুফল। সর্বশক্তিমান নই আমি, ইচ্ছা থাকলে আমি সবকিছু করতে পারি না। আর তাছাড়া তোমার আশা আকাঙ্ক্ষা স্বপ্নের দাম তোমার ওই আপন জনরা দিতে পেরেছে? বলো পেরেছে? তোমাকে বাতিল করার ষড়যন্ত্র সেটা কি বলছেন কি বলছেন? ঠিকই বলছি। সহজ সরল মানুষ তুমি কিছু জানো না, কিছু বোঝো না। তোমাকে চোখের ওপর আঙুল দিয়ে দেখি তুমি বুঝতে পারো না। এই যুগের আত্মসুখী মানুষের বিষয়ে তুমি মরতে বসেছো। আত্মসুখী মানুষের তাইলে আচ্ছা, তাইলে ভুবন দাদা তোমার চিরদিনের মতন বিদায় দিতে হ্যাঁ, দিনের সম্পর্ক এই নাকি তোমায় ভালোবাসে? তেরা তাহলে হনুমানের পাঠ করো, তাই বলি কি তুমি বনের পশু? আচ্ছা, তোমার উজগার তিনি এভাবে কেড়ে নিতে পারলে? একটা সময় ছিল যখন আগে ভাগে দিকে যাবে না, আমাকে বাকি জীবনটা একটু সুখী থাকতে দাও। আমি সুখী থাকতে পারবো না মায়েরা, আমি সুখী থাকতে পারবো না। তোমরা কেন বুঝতে চাইছো না? কেন? শত ঠাট্টা, শত পরিহাস, শত লাঞ্ছনা সত্য আমি কেন মরতে চাই জানো? যখন চোখের সামনে গিয়ে হাজার হাজার দর্শক দেখি, তখন কেঁদে না হলে বলি যায়, সুবল এখন তুই এমন একজন মানুষ যার দাম আছে, মর্যাদা আছে, নিজের এই মানুষের সামনে উদ্ধার করি দে। অভিনয় ছাড়া আমি বাঁচব না। এতদিন তো শুধু দিয়েই এলে, কি পেয়েছো বলো তো? এই দুদিনে কারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে? ঠিক বলেছে তবু। আচ্ছা, তুমি কি এখনো আপন করে চিনতে পারছো না? হ্যাঁ, ওরে মাফ করে দাও, আমাকে কথা দাও। তোমরা বুঝতে পারছো না, তোমরা বাবা যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, কি দরকার বলো তো তাদের কাছে গিয়ে? হ্যাঁ বাবা, ও বাবা, বাবা আমি তবু তোমার পাশে আছি, বিশ্বাস করো বাবা। আমি সেদিন যা বলেছি সব রাগের মাথায় বলে ফেলেছি। বাবা তুমি আমাকে বিশ্বাস করছো বাবা? ও বাবা, আমি ভুল করে ফেলেছি, বিশ্বাস করো। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই। ও বাবা, তুমি আমাকে বিশ্বাস করছো তো বাবা? ও বাবা, তুমি আমাকে বিশ্বাস করছো তো বাবা? বলো না তুমি আমাকে বিশ্বাস করছো তো বাবা? করছি। তুই আমার কলজের টুকরো রে, তোরে বিশ্বাস না করলে আর কারে করবো? ঠিক আছে তাহলে আমি যে ওষুধ এনেছি তোমার জন্য, হ্যাঁ এটা খেয়ে নাও। আমি ওষুধ খাবো না, ওষুধ খেলে আমি ঝিমোয় পড়ি। না আমি ওষুধ খেলে আরো ঝিমোয়। এগুলো তোমার মনের ভুল। ভুবন কাকা, আপনি এখানে মানে? বাহ, তোমাকে এই অবস্থা দেখে বেশ ভালোই লাগছে তবু, কিন্তু ব্যাপারটা যদি সত্যি হতো তাহলে বলে বেশি ভালো লাগতো। তার মানে আমি এই মুহূর্তে এখানে এসে হাজির হবো এটা তুমি আশা করোনি, তাই চমকে যাচ্ছ। চমকের এখন অনেক কিছু বাকি আছে তবু। আচ্ছা চমকাবো কেন বলুন তো? চমকাবো কেন? আপনি তো জানেন না যে বাবার শরীরটা খুব খারাপ, আর ডাক্তার বাবাকে বিশ্রাম নিতে বলেছে, তাই তো? তোমার চেয়ে আমি বেশি ভালো জানি যখন তা জানেনি যখন কেন বাবাকে বিরক্ত করছেন বলুন তো? আপনি যান, বাবা আর আপনার সাথে নেই। বিরক্ত তো তোমার বাবার চেয়ে তুই বোধহয় বেশি হচ্ছে না? হ্যাঁ হচ্ছি। কেন বলুন তো?
কারণ ছেলে হিসেবে বাবা মায়ের ভালো মন্দ দেখার দায়িত্বটা শুধুমাত্র আমার। কিন্তু তোমার বাবার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা বোধহয় তোমার জানা নেই। জানি 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 আর জানি বলেই আপনি এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন, নইলে গলা ধাক্কা দিয়ে বাইরে বার করে দিতাম। অত্যধিক পিতৃকর্তব্যবোধ তোমার মানসিক বোধগুলোকে পর্যন্ত ভোতা করে দিয়েছে। তাই কার সঙ্গে কিভাবে কথা বলতে ভুলে গেছো। বন্ধুরা বন্ধুরা, আমি ক্ষমা চাইছি। কি করেছে কি করেছে কি কি করেছে কি হয়েছে জিজ্ঞাসা করো। গুণধর কর্তব্যপরায়ণ ছেলেকে যে তোমাকে সুস্থ করে তোলার নামে দিনের পর দিন ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। কি বলছেন কি ভুবন দাদা? তপু হ্যাঁ তপু, কি 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 বলতে চাও তুমি অধিকারী? অধিকারী চরম মুহূর্তে দাঁড়িয়ে মানুষ কখনো কখনো যে তার ভদ্রতার মুখোশটা ছিঁড়ে ফেলে, এটা এতদিন নাট্যকার হিসেবে লিখে গেছে। কিন্তু আজকে এই প্রথম দেখলাম। আমি কি বলতে চাইছি সেটা বোধহয় তুমি বুঝতে পারছো এতক্ষণে। এই জায়গাটাকে প্রমোটারদের হাতে তুলে দেওয়ার জন্য বিধু আর বাচ্চির সঙ্গে হাত মিলিয়ে এই লোকটাকে সুস্থ করে তোলার নামে দিনের পর দিন ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলতে চাওনি তুমি? বাবা বাবা, এসব এসব সব ষড়যন্ত্র। বিশেষ তো আমাকে ষড়যন্ত্র স্বীকার করা হচ্ছে। বাবা বাবা, এসব এসব তোমার আমাকে আলাদা করার সঙ্গে তুমি আমাকে বিশ্বাস করছো তো? আমি তো বাবা বাবা মা, ও মা মা মা, আমি 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 তোমার ছেলে মা, তুমি তো আমায় গর্বে ধরেছো। আচ্ছা মা বলো, আমি 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 আমার বাবাকে মারতে চাই বলে ষড়যন্ত্র বিশ্বাস করবা? তুমি আমাকে বিশ্বাস করছো না? এর কথায় তুমিও আমাকে বিশ্বাস করছো না মা? অধিকারী, এই অধিকারী, কি প্রমাণ আছে তোমার কাছে অধিকারী? প্রমাণ পলাশ। হ্যাঁ পটলা, ওর আসল নাম হচ্ছে পলাশ ভট্টাচার্য। দলের সবাই যখন তোমাকে সরাবার ষড়যন্ত্র করছিল তখনই আমি পাশে পাই ওকে। সীতা সে যে ওদের একজন হয়ে আমাকে সমস্ত খবরাখবর দিত। ওই আমাকে বলে, সুফলদার মতো মানুষকে আমাদের হারালে চলবে না ভুবন দাদা। ক্ষমা করে দাও সুবল্লা, ক্ষমা করে দাও সুবল্লা। ভগবান তোমাকে বাঁচাচ্ছেন সুবল্লা। মোটা টাকা লোভে জায়গাটাকে প্রমোটারের হাতে বেঁচে দেবার জন্য বাঁচছি। আর এই তবু, হ্যাঁ এই তবু বুঝে তোমাকে মারতে চেয়েছিল। তাছাড়া তোমার এই পা ভাঙার কারণ ওরাই। বিশ্বাস করে সুবল্লা, বিশ্বাস করে বৌদি, প্রথমে আমি কিছুই জানতে পারিনি। আর জানতে পারলে আমি এরকমটা হতে দিতাম না। তোমার নাম নাকের জন্য দলের অন্যরা কেউ তোমাকে সহ্য করতে পারে না। নেপুদার বিদুরা মিলে তাদের মধ্যে গজাল গজাল পুঁতে রেখেছিল, যাতে তোমার বাধা কেটে পালা হয়ে যায়। ভুবন দাদা, আমি বলতে বলতেছিলাম, এখন আমি বলছি ও হনুমানি থাকবে, ও হনুমানি থাকবে। আচ্ছা ভুবন দাদা, একটা নতুন দল তো খোলা যায়। নতুন দল? ঠিক করেছো বৌমা। আমার ছেলে মেয়ের বিয়ের জন্য কিছু টাকা জোগাড় করে রেখেছিলাম। যদি আপনি বলেন একটা নতুন দল তো খোলা যায়। অবশ্যই খোলা যায় বৌমা, অবশ্যই খোলা যায়। হনুমানের পাঠ দুধ দেবো দাদা। অবশ্যই। কি গো তুমি বলো, হনুমানি সুফল। সাজবে তো? বলো। কি গো বলো না, হনুমানি সাজবে? হ্যাঁ, বলেন না। সাজবে। কি গো তুমি সুফল, তোমার বলো। পাঠটা একবার বলো। বলো। আমি তুমি পাবন আবার উঠে পুত্র দাঁড়াবে। হনুমান, মোর অসাধ্য নয় কিছু, কবিকুলে রাখিব কীর্তিম। কি গো বলো। চুপ করে আছো সুফল। কেন? হ্যাঁ সুফল। চুপ করে আছো কেন? সুফল। হ্যাঁ, বলেন না। সুফল। হ্যাঁ, কি গো সুফল। হ্যাঁ তুমি হনুমানি সুফল। সাজবে তো? হনুমানি সুফল। সাজবে তো? সুফল। ময়না, ও ময়না, কি ভাবছো? আমার জন্য একটু চিন্তা, বড় কষ্ট, তাই না? হনুমান কত জ্বালা অপমান সহ্য করতে পারতে পারি। আকাশে আমার গ্রামটা তো পড়ে যাবো ময়না। একটা কথা আমার বারবার মনে হচ্ছে, আসল শিল্পগুলো আমি পারলাম না মানুষের কথা, আমার মতন হনুমানদের কথা বলতে। আজ বুঝতে পারছি কংগ্রেস ঠিক কথা বলেছিল, শুধু নিজের জন্য বিভিন্ন পরিচয় করবে না, শুধু কাজ হলো দেশের জন্য, হাজার হাজার মানুষের জন্য। ঠিক আছে, আমিও ভাবলাম না, তুমি পারবে সেটা শেষ করতে। আমাদের হনুমানদের কথা বলতে পারো, হয়তো বলতে পারি।
কাঁদছো কেন তুমি? এতদিন ধরে যা চেয়েছিলে সেটাই তো করলো। সুফলদা, সুফলদা আর কোনোদিনও হনুমান সাজবে না। তোমাদের তোমাদের কেউ আর হনুমানের বাচ্চা বলবে না। মানুষটা বড় বোকা ছিল, স্বার্থপর হতে পারতো না, চালবাজি জানতো না, নিজের আখের গোছাবার করতো বুঝতো না। আমরা যারা তার চারপাশে ঘোরাঘুরি করতাম, তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতাম, গালমন্দ করতাম, সুফলদা তাদেরও ভালোবাসতে পারত। অথচ তোমরা এই সহজ সরল আত্মফলা মানুষটাকে খুন করে। ভুল করেছি আমি ভুল করেছি পলাশদা, আমি ভুল করেছি, আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই পলাশদা। ছি ছি ছি, ভুল করেছে সুফলদা। সে শিল্পী হতে চেয়েছিল, সে খাঁটি শিল্পী হবার কঠোর সাধনা করত। পলাশদা আমি না আমার বাবাকে বুঝতেই পারিনি, চিনতে পারিনি আমি আমার বাবাকে, চিনতে পারিনি আমি আমার বাবা। না বোঝাই স্বাভাবিক, জানোয়ারের নজরকে মানুষকে চেনা যায় না। যাকে আমি চলি। আমার মা কোথায় তুমি জানো? জানো তো আমার বাবার মতো না, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে গো পলাশদা। আমার মাকে ফিরিয়ে দাও না পলাশদা, আমার মাকে ফিরিয়ে দাও না পলাশদা। কোথায় আছে জানি, তবে আসবে কিনা জানি না। জানো তাহলে 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 বলো না আমার মা কোথায়? আমি একটা বারের জন্য, বিশ্বাস করে শুধু একটা বারের জন্য আমি মাকে দেখতে চাই পলাশদা। বলো ওর মা কোথায় পলাশ? চলো আপনারও চলি। নমস্কার উত্তরবঙ্গের সমস্ত মানুষ এবং উপস্থিত সমস্ত দর্শক বন্ধুদের জানাই বিবেক যাত্রাপালার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক শুনেছ ব্যক্তি বাণী, অনেক ফেলেছ চোখের জল, সময় এবার এসেছে বন্ধু শক্ত করো মনোবল। গণেশ সামন্ত রচিত ভুবন অধিকারী নির্দেশিত আজকের যাত্রাপালা হনুমানের কথা নিয়ে। বীর শ্রেষ্ঠ তুমি রঘুনাথ, আসি যুদ্ধ করো মোর সাথে। বীরুকা পুরুষ অন্তরাল হতে পতেছ অনেক মানব নিজ পুজো বলে। সহে না এ অন্যায় সমর, সহে না বৃথায় রক্তপাত। শুনো শুনো হে দেশবাসী, শুনো ভক্তগণ, সময় এসেছে এবার হোক জাগরণ। নহে শুধু একক কাহিনী, নহে রামায়ণ, বলবো আমাদের কথা, বলবো হনুমানায়ণ।